হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 10। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের শেষ চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব সোজা, অথচ প্রতি বছরই প্রশ্ন আসে এরকম একটা জায়গা, যেটা হলো দূষণ বা পলিউশন, এবং আমাদের নিজেদেরও সচেতনতার জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, মানব সভ্যতা আজকের যুগে দাঁড়িয়ে অনেক উন্নত। কিছু বছর আগে বা এক শতাব্দী আগে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আজকে আমরা অনেক উন্নতির পথে এগিয়েছি। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক জিনিস আবিষ্কার হয়েছে যেগুলো দিয়ে আমরা বেশ কাজের পরিশ্রম লাঘব হয়েছে এবং আরাম উপভোগ করছি। কিন্তু সেগুলো করতে গিয়ে আদতেও যে আমরা পরিবেশকে দূষিত করে তুলছি, এটা আমাদের কারোরই অজানা নয়। সেই প্রসঙ্গেই আজকে একটু দূষণ নিয়ে আমরা জানবো। দূষণ কয় প্রকার, কী কী, এবং তোমাদের সিলেবাস অনুযায়ী যে 4টে দূষণের কথা বলা আছে সেগুলোর কারণ আর ফলাফল আমরা আজকের টপিক নিয়ে আলোচনা করব। তো দূষণের সংজ্ঞা হিসেবে তো অনেক বিজ্ঞানী, অনেক পরিবেশবিদ অনেক সংজ্ঞাই দিয়েছেন। সবচেয়ে গ্রহণযোগ্য যে সংজ্ঞাটি পরিবেশ বিজ্ঞানী ওডামের দেওয়া সেইটা বলি। সেখানে বলা হচ্ছে যে বায়ু, জল, মাটি ইত্যাদির যে ভৌত, রাসায়নিক বা জৈবিক বৈশিষ্ট্যের অনভিপ্রেত পরিবর্তন। অনভিপ্রেত মানে এমন একটা পরিবর্তন যেটা আমাদের কাম্য নয়, আনওয়ান্টেড চেঞ্জেস, যে চেঞ্জটা আমরা চাই না, এমন একটা অনভিপ্রেত পরিবর্তন যা কোনো প্রজাতির অস্তিত্বকে সংকটে ফেলতে পারে, মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায় এবং একটা পরিবেশ ঘটে চলা প্রক্রিয়াগুলোর উপরেও অসুবিধার সৃষ্টি করে। সেই রকমই একটা আনওয়ান্টেড চেঞ্জ, যেটা আমাদের কাম্য নয়, সেই অবস্থাটাকে আমরা দূষণ বলছি। সরাসরি চলে আসি ভাগগুলোতে। ক্লাসিফিকেশন তোমাদের 4টে রয়েছে: বায়ু দূষণ বা এয়ার পলিউশন, জল দূষণ বা ওয়াটার পলিউশন, মাটি দূষণ বা সয়েল পলিউশন, এবং শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন। প্রথমে আমরা আসবো বায়ু দূষণ বা এয়ার পলিউশন নিয়ে। এয়ার পলিউশনের কারণ হিসেবে প্রথম এবং প্রধান যেটাকে ধরা হয় সেটা হলো গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস বা গ্লোবাল ওয়ার্মিং, এই কথাগুলোর সঙ্গে আমরা কিন্তু এখন আর অপরিচিত নই, এবং বায়ু দূষণের জন্যই এগুলোর সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত। প্রতি বছর যে গরমের মাত্রা দিনকে দিন বেড়েই যাচ্ছে, পৃথিবীর উষ্ণতা এত বাড়ছে প্রতি বছর একটু একটু করে, এই ঘটনাটাই তো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আর এর জন্য দায়ী যারা, তারাই হলো গ্রিন হাউস গ্যাস। আমাদেরই বিভিন্ন কার্যকলাপের ফলে, সেটা কোনো উন্নত যন্ত্রপাতি থেকে হতে পারে, আমাদের বাড়িতে ব্যবহার করা ফ্রিজ বা এয়ার কন্ডিশনার মেশিন থেকে হতে পারে, বা প্রতিদিনকার চালিয়ে যাওয়া যানবাহনের ধোঁয়া থেকে হতে পারে। এমন কিছু গ্যাস বেরোয় যারা পৃথিবীর ওপরে একটা চাদরের মতো আস্তরণ তৈরি করে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরে। তার ফলে কি হয়, সূর্যরশ্মি সেই আস্তরণ ভেদ করে ঢুকতে তো পারে, কিন্তু বিকিরিত হয়ে আর মহাশূন্যে ফিরে যেতে পারে না। ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই সূর্যরশ্মির কিছুটা তাপ রয়ে যায়, যার কারণে বায়ু উষ্ণ হতে থাকে, পৃথিবীর আবহাওয়া গরম হতে থাকে। এই গ্যাসগুলোকে আমরা বলছি গ্রিন হাউস গ্যাস। ঠিক যেমন শীতপ্রধান দেশে একটা কাঁচের ঘরে সূর্যের আলোকে এইভাবেই ধরে রেখে সমস্ত গাছগুলোকে উত্তাপ দিয়ে বাঁচিয়ে রাখা হয়, সেই রকম ঘটনাটা বলেই এদের নাম হয়েছে। সেই ঘটনাটাকে তো গ্রিন হাউস এফেক্ট বলা হয়, তার সঙ্গে তাল মিলিয়ে এর নাম রাখা হয়েছে গ্রিন হাউস এফেক্ট, এবং গ্যাসগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কারা সেই গ্রিন হাউস গ্যাস? নাইট্রোজেনের অক্সাইড N2O, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং ক্লোরোফ্লুরোকার্বন, যেটা এই মুহূর্তে আমাদের ব্যবহার করা জিনিস এয়ার কন্ডিশন বা ফ্রিজ থেকে বের হয়। তো এরা গিয়ে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে বায়ুকে দূষিত করছে। আরেকটা কারণেও বায়ু দূষণ হতে পারে, যেটাকে সংক্ষেপে আমরা বলি SPM। এর সম্পূর্ণ নামটা দেখে রাখবে, মাধ্যমিকে প্রশ্নে আসে। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটা কি জিনিস? এটা ধুলো, ধোঁয়া, এরোসল, এই ধরনের জিনিস হতে পারে। জীবাশ্ম জ্বালানি বা যানবাহনের ধোঁয়ায় যে ছোট ছোট কণাগুলো উপস্থিত থাকে, তাদের আকার কিন্তু 10 মাইক্রোমিটারের থেকেও কম হয়। তো এই ধরনের জিনিসগুলো বাতাসে ভেসে থাকে, এদেরকেই আমরা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলে থাকি। এগুলোর দ্বারাও কিন্তু বাতাস দূষিত হয়। এবার সরাসরি বায়ু দূষণের ফলাফলে চলে আসব। বায়ু দূষণের প্রথম এবং প্রধান ফলাফল, একটা ফলাফলের কথা আমি বলে দিয়েছি যে গ্রিন হাউস গ্যাসেদের দ্বারা যেটা হচ্ছে,
গ্রিনহাউস এফেক্ট, যার ফল হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তার আফটার এফেক্টসগুলো কি আমাদের সবারই জানা। পৃথিবীর উষ্ণতা এইভাবে যদি বাড়তে থাকে তাহলে একটা সময় গিয়ে বরফ গলতে শুরু করবে, হিমবাহর বরফ গলে সেই গলা বরফ এসে মিশবে সমুদ্রের জলে, ফলে সি লেভেল বা সমুদ্রের জলতলে উচ্চতা বাড়বে, সি লেভেলে রাইজ দেখা দেবে। তার ফলাফল হিসেবে কি হবে, কোস্টাল সিটিজ যেগুলো অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে শহরগুলো সেগুলোর জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা, তাছাড়া আবহাওয়াজনিত আরও অনেক পরিবর্তন হবে। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট একটা ফলাফল বায়ু দূষণের, সেটা হলো অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি। বৃষ্টির সাথে অ্যাসিড মিশে যখন জলের আকারে নেমে আসে পরিবেশের ওপরে, তখন তাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। এর দ্বারা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়, সেগুলো আমরা ভাগে ভাগে দেখিয়েছি। প্রথম ক্ষতিকর প্রভাব মৃত্তিকার ওপরে। মৃত্তিকার তো অনেকটাই ক্ষতি হয়, মৃত্তিকার পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এবং পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার ফলে অনেক অণুজীবরা মারা যায়, সেই চেঞ্জ অফ পিএইচটা তারা সহ্য করতে না পেরে মারা যায়। এছাড়াও এই মৃত্তিকার ওপরে অ্যাসিড বৃষ্টি পড়লে বিভিন্ন মাটিতে বসবাসকারী অণুজীবদের দেহে যে উৎসেচকগুলো থাকে তারা তাদের পিএইচ চেঞ্জের জন্য কার্যকারিতা হারিয়ে ফেলে। দ্বিতীয়ত দেখো, গাছপালা বা অরণ্যের ওপর প্রভাব। এখানেও প্রভূত প্রভাব ফেলে অ্যাসিড বৃষ্টি। গাছের পাতা ঝরে যায়, গাছ শুকিয়ে যায়, এবং সেই অবস্থা থেকে শস্য বা গাছকে বাঁচাতে গেলে চুন বা এই ধরনের জিনিস প্রয়োগ করলে কিছুটা ওই অ্যাসিডের প্রভাবটাকে কাটানো যেতে পারে। মানব স্বাস্থ্যের ওপর সেই অর্থে অ্যাসিডের কোনো প্রভাব নেই, কারণ বৃষ্টির জলের সঙ্গে যখন অ্যাসিডটা মেশে তখন সেটা লঘু অ্যাসিড হয়ে যায়। তাই সরাসরি মানুষের ওপর প্রভাব না পড়লেও অনেক সময় স্কিনের মানে মানুষের ত্বকের কিছু সমস্যা বা ফুসফুসের কিছু সমস্যা সেই জল শরীরে গেলে বা লিভার টিভারের কিছু সমস্যা দেখা দিতে পারে। অ্যাসিড বৃষ্টি, গ্রিনহাউস এফেক্ট, এই দুটো বাদ দিয়ে বায়ু দূষণের আর কি ফলাফল হতে পারে? বায়ু দূষণের যে ফলে যে অ্যাসিড মিশ্রিত জলটা, সেটা যদি কোনো মার্বেল পাথর বা এই ধরনের পাথরে তৈরি স্মৃতিসৌধের ওপরে পড়ে, বড় বড় বিল্ডিংয়ের ওপরে পড়ে, তাহলে সেই বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়, কারণ সেই ধরনের মার্বেল পাথরের নির্মাণ মানে তো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে সেগুলো তৈরি। এবার তাদের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হলে কিন্তু তারা জিপসাম বা চুনা পাথরে পরিণত হয়। যেমন দেখো, ক্যালসিয়াম সালফেটে পরিণত হয় ক্যালসিয়াম কার্বনেট থেকে। এখানে আমি রিয়াকশনটা দেখিয়েছি। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এর রিয়াকশন হয়, তাহলে ক্যালসিয়াম সালফেট তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড আর জল এটা পাওয়া যায়। তো এই জিনিসটা যেটা তৈরি হয়, এরাই কিন্তু মার্বেল পাথরের ওপর ক্ষতিকর প্রভাবটা ফেলে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে যাকে ধরতে পারি সেটা হলো আমাদের দেশে আগ্রার তাজমহল। অলরেডি সেখানে কিন্তু তার মার্বেলের কালার নষ্ট হয়ে যেতে শুরু করেছে। যদি তোমরা কেউ গিয়ে থাকো তাহলে সচক্ষে দেখে থাকবে, সবুজ সবুজ শ্যাওলার মতো দাগ দেখা যায়। বেশ অনেকটাই মার্বেল পাথর নষ্ট হতে শুরু করেছে, কারণ আগ্রা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, শিল্পপ্রধান এরিয়া। সেখানকার বাতাসে সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেনের অক্সাইড থাকাটাই খুব স্বাভাবিক। তারা যখন বৃষ্টির জলের সঙ্গে মেশে তখন সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড হিসেবে মাটিতে নেমে আসছে, সেই জল ওই ধরনের স্মৃতিসৌধের ওপর পড়ে সেগুলোকে নষ্ট করছে। আর যেটা হতে পারে কি, ফুসফুসের কিছু রোগ মানুষের ক্ষেত্রে, হাঁপানি বা এমফাইসিমা বা ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, অ্যালার্জি, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। পরবর্তীতে যেটা আমরা চলে আসব, ওয়াটার পলিউশন বা জল দূষণ। জল দূষণের কারণ যেটা প্রধান কারণ, কৃষিক্ষেত্র থেকে পাওয়া বর্জ্য। এটা দুরকম হতে পারে। একটা ব্যবহৃত কিছু সার, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, যেগুলো আমরা বাজার চলতি সার কিনে ব্যবহার করি। আর কিছু কীটনাশক, ক্ষতিকর পোকামাকড়কে মারার জন্য DDT, BHC এইগুলো ব্যবহার করা হয়। এইগুলো যদি জলে ধুয়ে গিয়ে পার্শ্ববর্তী কোনো জলাশয়ে পড়ে, সেখানকার জলকে দূষিত করে। আর জীবাণু, যদি মৃত জীবজন্তু, পশু ইত্যাদি ফেলা হয় বা কাপড় কাচা হয়, নোংরা বাসন ধোয়া হয়, সেখান থেকে জীবাণু মিশে সেই জলাশয়ের জলকে দূষিত করে। ফলাফল কি? ফলাফলে প্রথমেই যেটা রোগ, মানব স্বাস্থ্যের ওপর প্রভাব, সেখানে হচ্ছে কলেরা, আমাশয়, টাইফয়েড, উদরাময়, এই ধরনের যে জলবাহিত রোগগুলো, এগুলোর দ্বারা আমরা আক্রান্ত হতে পারি যদি দূষিত জলের সংস্পর্শে আমরা আসি, পান করি যদি দূষিত জল, ঠিকভাবে পিউরিফিকেশন না করে, তাহলে হব। আর দ্বিতীয় এবং ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি এখানেও স্টার্ট দিচ্ছি, তোমরাও দেবে, এই জায়গাটা থেকেও মাধ্যমিকের প্রশ্ন আসে প্রতিবারই, এই দূষণের ওপর থেকেই আসে। ইউট্রফিকেশন। ইউট্রফিকেশন জিনিসটা কি? ফসফেট জাতীয়
কোনো যৌগ বা ডিটারজেন্ট এইগুলো যদি জলাশয়ের জলে গিয়ে মেশে, তাহলে জলাশয়ে দেখা যায় শৈবালের পরিমাণ অত্যাধিক বেড়ে যায়, এবং যেটা হয় তখন শৈবালের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে জলে অক্সিজেনের ঘাটতি হয়। এই পরিস্থিতিটাকে ইউট্রফিকেশন বলে। এবার এটা কেন হয়? কোনো কলকারখানা থেকে ধরো কোনো অজৈব পরিপোষক মিশছে জলে, মাটি ক্ষয়ে গিয়ে কিছু মিশছে, কোনো অতিরিক্ত উর্বর জিনিস মাটি ক্ষয়ে গিয়ে জলে মিশছে, যারা কিনা ওই ফসফেট লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছে জলের, ফলে শৈবাল অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তারা সব অক্সিজেন টেনে নিচ্ছে, জল দূষিত হয়ে যাচ্ছে। এইবার অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ার ফলে অন্যান্য জলজ জীবেরা কিন্তু মারা পড়ছে অক্সিজেনের অভাবে। এই শৈবালের অতিরিক্ত বেড়ে গিয়ে পুরো জলাশয়টাকে ঢেকে ফেলা, এই ঘটনাটাকে আমরা বলছি অ্যালগাল ব্লুম। আর এই যে জলে অজৈব পরিপোষক বেড়ে যাওয়ার ফলে যে জলের গুণমান কমে যাচ্ছে বা শৈবাল বেড়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলছি ইউট্রফিকেশন। এর ফলাফল হিসেবে বললাম যে অন্যান্য জলজ জীবেরা অক্সিজেনের অভাবে মারা যেতে থাকে। পরবর্তী যে দূষণটাতে আমি আসছি সেটা হলো সয়েল পলিউশন বা মৃত্তিকা দূষণ। এর প্রথম কারণ হলো জীবাণু। মাটিতে বসবাসকারী নানা রকম জীবাণু, কোনো মৃতদেহ কখনো পচে গলে মাটির সঙ্গে মিশে গিয়ে সেইগুলো জীবাণু, সেই জীবাণু যদি আমাদের দেহে প্রবেশ করে, সেখান থেকে আমরা আক্রান্ত মাটির যদি সেই রকম জীবাণু মিশ্রিত মাটি যদি প্রবেশ করে, তাহলে আমাদের সমস্যা তৈরি হবে। আর রাসায়নিক পদার্থ হিসেবে তো সার রয়েছে, ইউরিয়া, অ্যামোনিয়া, কীটনাশক রয়েছে ডিডিটি, বিএইচসি, এরা মাটির সঙ্গে মিশে মাটিকে দূষিত করছে। ফলাফলটা খুব ভালো করে আমরা দেখব। মানুষের ওপর প্রভাব কি? মাটিতে বিভিন্ন অণুজীব বা কোনো জীবাণু যখন আমাদের দেহে কোনোভাবে সেই মাটিটা প্রবেশ করে, সেই মাটিতে যদি টিটেনাস রোগের জীবাণু ক্লস্ট্রিডিয়াম টিটেনি থাকে, তাহলে কিন্তু সেটা যদি ওই মাটির সঙ্গে আমাদের কোনো আঘাতপ্রাপ্ত স্থান, কাটা জায়গা দিয়ে প্রবেশ করে, তখন কিন্তু আমাদের টিটেনাসের জীবাণু শরীরে প্রবেশ করে ওই রোগটা সৃষ্টি করতে পারে। এটা একটা হতে পারে। আর মাটিতে মার্কারি পারদ, লেড সীসা এবং ক্যাডমিয়াম এরা মিশে থাকে। এদের দ্বারা আমরা কি রোগে আক্রান্ত হতে পারি? মার্কারি থেকে হতে পারি মিনামাটা রোগ, লেড থেকে হতে পারি ডিসলেক্সিয়ার মতো রোগ, আর ক্যাডমিয়াম থেকে হতে পারি ইটাইয়ের মতো রোগে আমরা আক্রান্ত হতে পারি। দ্বিতীয় এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জীব বিবর্ধন। এটার উপরেই কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন মাধ্যমিকে চলে আসতেই পারে। জীব বিবর্ধন বলতে কি বোঝো? অপরিবর্তনীয় ক্ষতিকর রাসায়নিক পদার্থ, ব্যাপারটা বুঝবে। রাসায়নিক পদার্থ যে কিনা ক্ষতিকর এবং যার কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়ভাবে থেকে যায়, তাকে আমরা সেই ধরনের কোনো রাসায়নিক পদার্থ যখন খাদ্য শৃঙ্খলে একদম শুরুর লেভেল থেকে শুরু করে উচ্চ শ্রেণীর খাদ্য শৃঙ্খলের প্রাণীদের দেহে তার গাঢ়ত্বের মাত্রাটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, এই ঘটনাটাকে আমরা বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন বলে থাকি। যেমন দেখো, ডিডিটি বিগত কয়েক বছর ধরে মশা মারার জন্য এবং কীটনাশক হিসেবে এত মাত্রায় মাটিতে জলে স্প্রে করা হয়েছে ড্রেনে, যে বাতাসে বা জলে বা মাটিতে এদেরকে পরিমাপযোগ্য অবস্থায় পাওয়া যায়, চাইলেই আমি মাপতে পারি, এতটা পরিমাণে এরা মিশে রয়েছে। তো হয় কি, ধরো কোনো জলাশয়ের ক্ষেত্রে ডিডিটি যদি মাটি থেকে ধুয়ে গিয়ে জলাশয়ে পড়ে, প্রথমেই সেখানকার ফাইটোপ্ল্যাঙ্কটনেও জমা হয়, সেখান থেকে জুপ্ল্যাঙ্কটন যারা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে তাদের দেহে যায়, সেখান থেকে ছোট মাছ, বড় মাছ বা মাছকে খাচ্ছে কোনো পাখি বা পাখিকে খাচ্ছি কোনো মানুষ বা পাখি থেকে কোনোভাবে মানুষের দেহে আসে। তো এইভাবে ডিডিটিটা কিন্তু একদম সর্বোচ্চ শ্রেণীর খাদ্যকে প্রবেশ করে। এবং ইন্টারেস্টিং বিষয় যেটা, প্রতিটা স্টেপে এর গাঢ়ত্বের মাত্রাটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে একটা তথ্য তুলে ধরে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। পিপিএম অর্থাৎ পার্টস পার মিলিয়ন, এই ধরনের জিনিসগুলোকে এই এককেই মাপা হয় এদের গাঢ়ত্বের মাত্রাটা। দেখো, যখন জলে দ্রবীভূত অবস্থায় ডিডিটিকে আমরা মাপছি, তখন তার পরিমাণ পাচ্ছি মাত্র 0.0 ppm। সেটাই যখন ফাইটোপ্ল্যাঙ্কটনে গিয়ে ঢুকছে, একটু পরিমাণটা বাড়ছে 0.024 ppm। সেটা যখন জুপ্ল্যাঙ্কটনের দেহে ঢুকছে, পরিমাণ আরেকটু বেড়ে গেল 0.123 ppm। সেটা যখন জলে বসবাসকারী মাছের দেহে যাচ্ছে, তখন সেটার পরিমাণ দেখো 1-এর ওপরে চলে গেল, 0.1 থেকে 1 এবং 1 থেকে 12 ppm অবধি হতে পারে। এবার সেই মাছকে খাচ্ছে এমন কোনো মৎস্যভুক পাখির দেহে যদি সেটা প্রবেশ করে, সেটা কিন্তু 100 ppm অবধি পৌঁছাতে পারে। বাই এনি চান্স যদি সেই পাখিকে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে, এটা কিন্তু 100টা আরও কয়েক গুণ বেড়ে গিয়ে মানুষের শরীরে বাসা বাঁধবে। এবং অবভিয়াসলি এরা আমাদের ইন্টারনাল অর্গ্যানগুলোকে ক্ষতি করতে থাকবে, বিভিন্ন ইম্পর্টেন্ট হার্ট, কিডনি, লিভার, প্যানক্রিয়াস এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে থাকবে।
থাকবে, কারণ ডিডিটি একটা বিষেরই সমান, তা সেটা শরীরে থাকা মানেই বিষক্রিয়া দেখানো। তাহলে এই হলো আমাদের মাটি দূষণের কারণ এবং ফলাফল। আর লাস্ট যেটাতে আসবো আজকে, সেটা হলো আমাদের শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন। শব্দ যখন শুনতে ভালো লাগে তখন সেটা মনোরম শব্দ, কিন্তু শব্দ যখন সহ্যের সীমাকে ছাড়িয়ে যায় তখন সেটাকে আমরা দূষণের পর্যায়ে ধরি। 65 ডেসিবেল, 60 থেকে 65, শব্দের একক তো প্রাবল্য তো মাপা হয় ডেসিবেল দিয়ে, 60 থেকে 65 ডেসিবেল এটা আমাদের সহ্য ক্ষমতার মধ্যে। 80, 90 বা 100 ক্রস করে গেলে সেটা কিন্তু বেশ বিপজ্জনক। কারণগুলো আগে দেখি। যানবাহনের শব্দ, এটা তো আমাদের বিরক্তির অন্যতম প্রধান কারণ, দূষণ সৃষ্টিকারী। সারা দিন ধরে যত যানবাহন গাড়ি ঘোড়া চলছে তাদের হর্ন, জেট প্লেন গেলে তার আওয়াজ, এই সমস্তগুলো আমাদের দূষণ সৃষ্টি করে। শিল্প, শিল্প বলতে ইন্ডাস্ট্রি, যেগুলো কারখানা, বড় বড় মেশিন চলছে এরকম কোনো কারখানা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা অন্য ধরনের কোনো ইন্ডাস্ট্রি, মেশিন তৈরির কারখানা থেকেও যে শব্দটা উৎপন্ন হয়, সেখানে যারা দিনরাত কাজ করছেন তাদের জন্য সেটা কিন্তু দূষণের কারণ হয়ে দাঁড়াতে পারে, বা আশেপাশের পরিবেশে যেসব মানুষরা বাস করছেন তাদের জন্য। এবার ফলাফলে আসবো। ফলাফল কি? মানুষের ওপর প্রভাব। মানুষের ওপর প্রভাব বলতে মানুষের ওপর প্রভাবটাকে আমরা দুভাগে দেখাবো, একটা শ্রবণ ক্ষমতার ওপরে দেখাবো আর একটা হৃদযন্ত্রের ওপরে। আমি আগেই বললাম মোটামুটি সহ্য করা যায় এরকম শব্দের লিমিটটা হচ্ছে 60 থেকে 65, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো মানুষ 100 ডেসিবেল শব্দের মধ্যে বাস করছেন, তিনি কিন্তু আস্তে আস্তে বধিরতা বা শ্রবণ শক্তি নষ্ট হওয়ার দিকে এগিয়ে যাবেন। কোনো কারণে আমরা যদি 160 ডেসিবেল শব্দের মধ্যে কখনো থাকি, তাতে কিন্তু আমাদের কানের পর্দা ফেটে যেতে পারে। আর 100 ডেসিবেলে দীর্ঘদিন বাস করলে আমাদের অন্তঃকরণের যে শ্রুতিযন্ত্র, অর্গ্যান অফ কটি, সেটা নষ্ট হয়ে গিয়ে আমাদের শ্রবণ ক্ষমতা আস্তে আস্তে হারাতে হারাতে আমরা পুরোপুরি শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলতে পারি। হৃদযন্ত্রের ওপর প্রভাব কি দেখা যাচ্ছে? ধমনীর রক্তের চাপ বেড়ে যাচ্ছে এবং হৃদগতি বেড়ে যাচ্ছে। খুব জোরে জোরে যখন কোনো শব্দ হয় আমরা ভয় পাই, আমাদের হার্টবিট বেড়ে যায় এবং ব্লাড প্রেশারও অনেকটা বেড়ে যায়। অন্যান্য প্রাণীর ওপর প্রভাব। অন্যান্য প্রাণীরা তো শব্দ, তারা বেশিরভাগ প্রাণীরাই নিরিবিলি পছন্দ করে, সুতরাং একটু শব্দই তাদের ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তারা ভয় পেয়ে যায়। কুকুর বিড়াল কিন্তু সামান্য বাজি পটকার শব্দেও ভয় পায়, বা অতিরিক্ত কোলাহলেও তারা ভয় পায়, তারা অসুবিধা বোধ করে। এছাড়া ধরো বন জঙ্গলে যদি কোনো কারণে বেশি জোরে আওয়াজ হয়, তাহলে প্রাণীরা তাদের নিরাপত্তার অভাব বোধ করে। শিকারী শিকারকে খুঁজতে পারে না ঠিক মতো, বা কোনো শিকার সে শিকারি দ্বারা হয়তো সহজেই আক্রান্ত হয়ে গেল, কারণ সে সচেতন হওয়ার সুযোগ পেল না, তার যে একটা ডিস্টারবেন্স তৈরি হলো অতিরিক্ত শব্দের জন্য, অনেক সময় তারা প্রজনন সঙ্গীর কাছে পৌঁছাতে পারে না, তাকে ঠিকমতো খুঁজে পেতে পারে না, খাদ্য সংগ্রহ করতে পারে না, নিজেদেরকে বাঁচাতে পারে না শত্রুর হাত থেকে। এই সমস্যাগুলো অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে শব্দ দূষণের কারণে দেখা যায়। তাহলে এই ছিল আজকে আমার ওভারঅল টপিক, যেখানে আমি খুবই আপ টু ডেট একটা টপিক দূষণ বা পলিউশন নিয়ে আলোচনা করলাম, যেটা তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছরই হয় ইউট্রফিকেশন, নয় অ্যালগাল ব্লুম, নয় অ্যাসিড বৃষ্টি, নয় গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট। এখনকার প্রশ্নের প্যাটার্ন তোমরা জানো, তোমাদের ম্যাক্সিমাম বড় কোশ্চেন 5 মার্কসের হয়, সেই 5 মার্কসটাও আবার 3+2-তে স্প্লিট করা থাকে বা 4+1-এ স্প্লিট করা থাকে। তবে এই শেষের দিকের কিছু চ্যাপ্টারে কিন্তু অনেক সময় একদম গোটা 5 মার্কসের এক একটা কোয়েশ্চেনও তুলে দেওয়া হয়। তবে ওই গোটা একটা দূষণ তুলে দিয়ে বলবে কারণ লেখো ফলাফল লেখো, সেই যুগ তো এখন আর নেই। সেজন্য ভেঙে ভেঙে তোমাকে হয়তো অ্যাসিড বৃষ্টি সম্বন্ধে লিখতে দিল, গ্লোবাল ওয়ার্মিং লিখতে দিল, ইউট্রফিকেশন লিখতে দিল, জীব বিবর্ধন লিখতে দিল। এছাড়া ছোটোখাটো যেগুলো আমি আলোচনা করেছি, কোনো একটা দূষণের কারণ বা তার প্রভাব, বা যেগুলোর ক্ষেত্রে মানব স্বাস্থ্যের ওপর প্রভাব আছে সেটাও দিল, আবার মৃত্তিকা বা পরিবেশের ওপর যে প্রভাব আছে সেটাও দিল। এইভাবে কিন্তু খুব ভালো করে রেডি করলে এখান থেকে শর্ট কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন বা 5 নম্বরের কোশ্চেন, সব কিছুর জন্যই এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা, এই টপিকটা। তাই এটাকে খুব ভালো করে মন দিয়ে পড়বে। আজকের পড়া বুঝতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই প্রশ্ন করবে, এবং যেভাবে আগের ভিডিওগুলো আপলোড করে তোমাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি, খুব ভালো লেগেছে। পরবর্তী আরও কিছু ভিডিও, আমি তো কন্টিনিউ পড়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই হিসেবে পরপর চ্যাপ্টার ধরেই এগোচ্ছি, কিন্তু হয়ে গেছে আমার পড়ানো হয়নি তোমাদের প্রথম দিককার কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা থাকলে সেই রিকোয়েস্টও আমাকে পাঠাবে। আমি চেষ্টা করব যতটা পারা যায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সামনেই তোমাদের মাধ্যমিক, বাড়িতে থেকে যাতে একটু হেল্প পাও, স্কুল থেকে দূরে আছো, চেষ্টা করছি সেইভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। দেখতে থাকো।